গাজায় 4 দিনে 600 ফিলিস্তিনিকে হত্যা, আল-আকসায় নামাজ আদায়ে বাধা, দেশে দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দিতে ট্রাম্পের নির্বাহী আদেশের সই, ক্ষুব্ধ ও হতাশ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় হত্যাযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। 4 দিনের অভিযানে 200 শিশু সহ অন্তত 600 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা 50,000 ছুঁই। নাজুক এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল গাজা দখলের ঘোষণা দেন। শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মাত্র 4 দিনে গাজা আবারও এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিক থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে। শিশু, নারী, বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না এই ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে। 200 শিশু সহ এরই মধ্যে মৃত্যু সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। রাফা, বেইত লাহিয়া কিংবা মধ্য গাজা প্রতিটি স্থানে সেনা মোতায়েন আর হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির কারণে যেই ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরতে শুরু করেছিলেন, তারাও এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন। পরিস্থিতি আরো খারাপের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজের গাজা দখল ও ফিলিস্তিনিদের বিতাড়িত করার নতুন কর্মসূচির পর গাজা দখলে বিভিন্ন জায়গায় ঢালাওভাবে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে খুব শিগগিরই গাজা দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল কাজ। ফ্রান্স ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার বিরোধিতা করেছে। গাজা ও পশ্চিম তীরে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপের দেশটি। হত্যাযজ্ঞে থেমে নেই ইসরায়েলি বাহিনী। রমজান মাসে টানা 3য় শুক্রবারের মতো গাজার আল আকসা মসজিদে জুমার নামাজে পড়তে যাওয়া ফিলিস্তিনিদের উপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে ইসরায়েলি বাধার মুখে অনেকেই মসজিদে প্রবেশ করতে পারেনি। আমি জানি না কেন ঢুকতে দেয়া হলো না। ইসরায়েলি বাহিনী বলল আমি গেল সপ্তাহে নামাজের সুযোগ পেয়েছি, তাই এবার আর আমাকে ভেতরে যেতে দেয়া হবে না। আমি অনুরোধ করেছি, তাতেও হলো না। এই 80 বছর বয়সে আমি এখন কোথায় যাব? আমি এখানে নামাজের জন্য এসে পরিচয়পত্র দেখিয়েছি। আমার প্রতি জুমায় নামাজের অনুমতি রয়েছে, তারপরও ইসরায়েলি সেনারা আমাকে ভেতরে যেতে দেয়নি। আমি জানি না এর পেছনে কি কারণ। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে নিজ দেশে বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে। যুদ্ধবিরতির দাবিতে জেরুজালেম ও তেল আবিব সহ বিভিন্ন স্থানে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নামে। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানায় আন্দোলনকারীরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজায় দিনের পর দিন নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এ নিয়ে পশ্চিমারা যেমন চুপ, তেমনি মুখে কুলুপ মুসলিম বিশ্বেরও। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি। দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ। ফলে প্রশ্ন উঠছে, গাজায় গণহত্যা ইস্যুতে মুসলিম বিশ্ব কি শুধু উদ্বেগই প্রকাশ করে যাবে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নজিরবিহীন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট, নাট্য পরিবেশনা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে দেশটির প্রধান শহরগুলোতে প্রদর্শন করা হবে জমকালো আতশবাজি। শুধু সৌদি নয়, বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো।
সৌদি আরব থেকে ৮১৮ মাইলের দূরত্বে আরেক মুসলিম জনপদ গাজা। তবে ক্ষমতাধর মুসলিম দেশগুলোর আচরণ দেখলে হয়তো মনে হবে এই অঞ্চলটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যেখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। গত ২ দিনেই ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে গাজার ২ শতাধিক শিশুর। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি। দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ। প্রশ্ন হল, গাজায় গণহত্যা ইস্যুতে মুসলিম বিশ্ব কি শুধু উদ্বেগই প্রকাশ করে যাবে? মঙ্গলবার ভোরে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। ঘুমন্ত অবস্থায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ করে আবারও সৃষ্টি করে নারকীয় এক পরিস্থিতি। বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং বাড়িঘরে নির্বিচারে বোমাবর্ষণ করে ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এর মধ্য দিয়ে পুনরায় শুরু হয়েছে ইসরায়েলের গণহত্যা। তবে এ নিয়ে পশ্চিমারা যেমন চুপ, তেমনই মুখে কুলুপ মুসলিম বিশ্বেরও। সন্ত্রাসবাদ আর মানবতার সবক দেওয়া পশ্চিমারা গাজা ইস্যুতে যেন অন্ধের ভূমিকা পালন করছে। ইসরায়েলকে থামানোর চেষ্টা তো দূরে থাক, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিভিন্ন দেশ। তবে কি নিপীড়িত গাজাবাসীদের আর্তনাদ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে বিশ্ববাসী? আমেরিকা ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন করে আসছে, আর এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মজুদ থাকা সকল ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করছে। আমরা গাজায় ইসরায়েলি আমেরিকান হামলার জন্য একটি পরীক্ষামূলক ক্ষেত্র হয়ে উঠেছি। আমরা কেবল এটা বুঝতে চাই তারা আসলে আমাদের কাছ থেকে কি চায়। অনেকেই মনে করেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ফিরে আসলে হয়তো বন্ধ হবে এই বর্বরতা। তবে বাস্তবতা হলো ঐক্য তো নয়ই, বরং আরও বাড়ছে অভ্যন্তরীণ বিভাজন। এরই মধ্যে খবর এসেছে গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবের বিরোধিতা করেছে আমিরাত। ফিলিস্তিনিদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে আলোচনা চালাচ্ছে আমিরাত। মিশরের প্রস্তাব যেন কার্যকর না হয় সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে আমিরাতের কর্মকর্তারা। ফলে কার্যত ব্যর্থতার দিকেই আগাচ্ছে গাজা পুনর্গঠন নিয়ে মুসলিম দেশগুলোর প্রচেষ্টা। ইসরায়েল বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চুক্তি লঙ্ঘন করলে আসলে কিছুই হয় না। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই গাজায় হামলা আবার শুরু করার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গাজায় আবার যুদ্ধ শুরুর দায়ভার পুরোপুরি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের উপর চাপিয়েছেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ইসরায়েলকে কে থামাবে, সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 10 এপ্রিলের মধ্যে তিনি পদত্যাগ করবেন। 2023 সালের 7 অক্টোবর হামাজের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হবার অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা তাকে প্রাথমিক বরখাস্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে ইসরায়েলি হামাজের হামলাকে ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি তাকে আর বিশ্বাস করা যায় না বলেও জানিয়েছেন নেতানিয়াহু। এরই জেরে গত রবিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গোয়েন্দা প্রধান রোনেন বারের ওপর তার আস্থার অভাব রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরের নিকটস্থ একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিথ্রো বিমানবন্দর বন্ধ হবার ফলে অন্তত 1351টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে শত শত ফ্লাইট। যাত্রীদের বলা হচ্ছে কোনো অবস্থাতেই তারা যেন বিমানবন্দরে না আসে। হঠাৎ করেই স্থবির হয়ে পড়েছে ইউরোপের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। মূলত বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরের নিকটস্থ এক বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সাবস্টেশনটি থেকে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এ অবস্থায় মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে 200 মিটার এলাকা ঘিরে রাখা হয়েছে। আগুন থেকে বিপুল পরিমাণে ধোঁয়া তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। আগুনের কারণে 16,300টিরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। হিথ্রো বিমানবন্দর বন্ধ হওয়ার ফলে অন্তত 1,351টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। হিথ্রো ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে 120টি উড়োজাহাজ হিথ্রোর উদ্দেশ্যে আকাশে রয়েছে, যেগুলো অন্য বিমানবন্দরে অবতরণ করবে, আর না হয় যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যেতে হবে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মূলত অতীতে লন্ডন বিমানবন্দর নামে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে প্রায় 1300 ফ্লাইট অবতরণ এবং টেক অফ করে। গত বছর রেকর্ড 8,39,00,000 যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বের দেশে দেশে পবিত্র মাহে রমজান পালিত হয় ধর্মীয় রীতিনীতি আর স্থানীয় ঐতিহ্যের মিশেলে। শক্তিধর দেশ হোক কিংবা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র, প্রতিটি অঞ্চলের রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। রোজার মাস আসে নিজস্ব মহিমায়। ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজানের এবারের পর্বে রাশিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বর্তমান বিশ্বের বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। বাংলাদেশের চেয়ে কম জনসংখ্যার দেশটিতে 24 লাখের বেশি মুসলমানের বসবাস। প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে পবিত্র মাহে রমজান আসে ইবাদত, সিয়াম, আনন্দ ও উৎসবের পয়গাম নিয়ে। আয়তনে প্রায় 116টি বাংলাদেশের সমান দেশটিতে রোজার সময়কাল প্রায় 15 ঘণ্টা। ইফতারে পানীয় পদের আছে বেশ কদর। রাশিয়ানদের একটি প্রিয় আইটেম ঐতিহ্যবাহী পানীয় কেভাস। বিভিন্ন রকম ফলমূল, কিশমিশ ও ভেষজ স্বাদে তৈরি হয় এই শরবত। রুশ ইফতার টেবিল ভরা থাকে শাকসবজি আর নানা রকম ফল দিয়ে। রোজা ভেঙেই পান করা হয় তাজা ও শুকনো ফলের তৈরি পানীয়। শুরুর দিকে সালাদ থাকলেও ইফতারের মধ্যভাগে খাওয়া হয় মাংস বা মাছের তৈরি কোনো আইটেম। সবজির মধ্যে থাকে জুকিনি, টমেটো এবং বেগুনের মতো স্টাফড সবজি। রুশ মুসলমানদের প্রিয় আরেকটি খাবার হচ্ছে কিব্বেহ। মাংস, চাল এবং মশলা দিয়ে তৈরি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী এই পদটি রাশিয়াতেও সমান জনপ্রিয়। হরেক রকম ফলের চাহিদা থাকলেও রমজানে মিষ্টি খাবারে তেমন আগ্রহ দেখা যায় না এখানকার মুসলমানদের মধ্যে। তবুও কখনো কখনো বানানো হয় মধুর মিশ্রণে তৈরি কেক, মেডোভিক। রমজানে মুসল্লিদের পদচারণায় প্রাণ ফিরে পায় রাশিয়ার মসজিদগুলো। প্রায় 1000 খানেক মসজিদে আদায় করা হয় খতম তারাবিহ। মুসলিম কমিউনিটিতে করা হয় ইফতারের আয়োজন। রাশিয়ার কিছু অঞ্চলে রমজানের সময় অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ। দীর্ঘদিন ধর্ম পালনে কঠোরতা থাকলেও এখন অবস্থা অনেকটাই সহনীয়। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মুসলমানের সংখ্যা। স্থানীয়দের আশা, অদূর ভবিষ্যতে রমজান এখানে পালিত হবে রাজকীয় মর্যাদায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্ত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনা চ্যালেঞ্জে একে না ছাড়ার ঘোষণা দিয়েছেন চরম ক্ষুব্ধ আর হতাশ শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে 20 মার্চ বহুল আলোচিত নির্বাহী আদেশে সই করে মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্তি প্রক্রিয়া উদ্বোধন করেন ট্রাম্প। তবে মার্কিন কংগ্রেস এবং প্রয়োজন হলে আদালতকে ছাড়া শিক্ষা বিভাগ পুরোপুরি বন্ধ করতে পারবেন না তিনি। সাফাই দিতে গিয়ে ট্রাম্প জানান, দীর্ঘ 45 বছর ধরে এই বিভাগের মধ্য দিয়ে শিক্ষা খাতে আর জনগণের পেছনে যুক্তরাষ্ট্র যতটা খরচ করেছে এমন আর কোনো দেশ করেনি। বিনিময়ে সাফল্যের তালিকা করতে গেলে যুক্তরাষ্ট্রের শিক্ষা খাত একেবারে তলানিতে থাকবে। বলেছেন, কোনো কাজে নয়, এমন একটি বিভাগ বন্ধ করতে আইনি চেষ্টা ত্রুটি রাখবে না বর্তমান প্রশাসন। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক বরাদ্দের টান পড়ায় সবচেয়ে বেকায়দায় পড়বেন শিক্ষা ভাতা পাওয়া দরিদ্র আর সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। অনিশ্চয়তা পড়বে শিক্ষা ঋণ প্রাপ্তির সুযোগ। এখন থেকে স্কুলের নীতি নির্ধারণী কাজগুলো দেখবে কেন্দ্রীয় আর আঞ্চলিক শিক্ষা বোর্ড। গত সপ্তাহে এমন পদক্ষেপের আগাম আভাস দিয়ে শিক্ষা বিভাগের কর্মী এরই মধ্যে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এই ছিল এখনকার মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।